উত্তর পূর্বের উন্নতি করতে গেলে সবার আগে উত্তর পূর্বের বন্যা নিয়ন্ত্রণ করতে হবে। বাজেটের আগেই এই কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অমিত শাহ তিনি নিজে জানিয়েছিলেন যে উত্তর পূর্বের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা। আর এই বন্যা নিয়ন্ত্রণের জন্য কিন্তু উত্তর পূর্বের বাজেটে বড় সংস্থান রাখলেনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমরা আজকে উত্তর পূর্বের বাজেটে কতটা মোদী সরকার দরাজহস্ত হলো, কতটা কি পেল, সেটা নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। ইন্দ্রনীল বাবু, প্রথমেই আপনাকে নমস্কার এবং আমাদের স্টুডিওতে স্বাগত। প্রথমেই যদি আসি, দেখি যে এই বছর কিন্তু উত্তর পূর্বের সব থেকে বন্যাতে একটা বড় ক্ষতি হয়েছে। সেটা অসম বলুন, সেটা মণিপুর বলুন, এবং সেটা মিজোরাম বলুন, এবং অরুণাচল প্রদেশ। অন্যদিকে ডিজাস্টারের জন্য বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সিকিম। সেই জায়গা থেকে উত্তর পূর্বের বন্যা নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ বাড়ালো মোদী সরকার। কিভাবে দেখছেন বিষয়টা? না, বরাদ্দ বাড়ালো কিন্তু সেটা ক্লিয়ার না। প্রথম কথা হচ্ছে গিয়ে এটাকে ফোকাসে আনা হয়েছে ততটুকুনি যে এইখানে উত্তর পূর্বাঞ্চলের আসামের কথা মেনশন করা হয়েছে, যেরকম সিকিমের কথা হয়েছে, এবং হিমাচল প্রদেশে যেসব রাজ্যগুলো পার্টিকুলারলি হিমালয়ান স্টেটস যারা এফেক্টেড তাদের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাই সেই জায়গাটাই আছে আর কি। এর বাইরে কিন্তু এক্ষুনি কত টাকা সেটা কিন্তু সেটা বলেনি, সেটা ক্লিয়ার না। কম্পেনসেশন দেওয়া হবে। আচ্ছা, কি মনে করছেন? কিন্তু আমি উত্তর পূর্বাঞ্চলের শুধু মানে এইভাবে কিন্তু উত্তর পূর্বাঞ্চলকে শুধু ফ্লাড কনটেক্সটে দেখতে একেবারেই চাইবো না, কারণ উত্তর পূর্বাঞ্চলের তার নিজস্ব মানে একটা আইডেন্টিটি আছে। শুধু ফ্লাড দিয়ে তাকে আইডেন্টিটি দেওয়াটা মনে হয় ঠিক ভালো লাগছে না। সেটা পরবর্তীকালে আমরা আসছি। দেখুন, বিহারের জন্য 15,000 কোটি টাকা বাজেট কি? বাজেট কি? আজকে তো আপনারা সারাদিন ধরে করছেন বাজেট কি? বাজেট হচ্ছে পুরো দেশের মানে অর্থনীতিটা আগামী দিনে, দেশের না, সরকারের অর্থনীতি কিভাবে সরকার চালাতে চাইছে তার একটা রূপরেখা, তার একটা দিশা। তো সেইখান থেকে সরকার চালানোর জন্য তো সরকারকে তো অর্থনীতির সঙ্গে ভীষণভাবে রাজনীতি জড়িত। তো সেইখান থেকে তো আমরা আলাদা হয়ে কোনো সরকারই সেই জায়গা থেকে আলাদা হয়ে চলছে না। অর্থাৎ যা রিয়েলিটি সেই অনুযায়ী বাজেট হয়েছে। উত্তর পূর্বের জন্য কি কি করা উচিত ছিল বলে আপনি মনে করেন? না, করা উচিত ছিল সেটাও বলা যায় না। ঘটনা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারত সরকারের স্পেসিফিক কিছু ডিপার্টমেন্ট রয়েছে, স্পেসিফিক অ্যাক্টিভিটিস রয়েছে, এবং তার ভেতর উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্র সরকারের তরফ থেকে মিনিস্ট্রি অফ ডোনার আছে, এবং ডোনারের মাধ্যমে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যোগসূত্রটা হয়ে থাকে, এবং সেটা প্রায় 25 বছরের বেশি সময় ধরেই চলছে। তার ভেতরে যেটা হয়েছে, বিভিন্ন সময় ডোনারের অ্যাক্টিভিটিসের তার পরিধি বাড়ানো হয়, তার বিভিন্ন নোমেনক্লেচার বা স্কিম অফ থিংসকে রিঅ্যারেঞ্জ করা হয়। তো সেই রকম ভাবেই চলছিল, এবং গত বছরের যে ডোনারের মাধ্যমে যে অ্যালোকেশন আছে এবছরও মোরাললেস একই আছে। ঠিক আছে, গত বছরও আমরা রিভাইজড এস্টিমেটেও এরকম 5,890 কোটি টাকার মতো দেখতে পাচ্ছি। এবছরও 5,900 কোটি টাকার অ্যালটমেন্ট রাখা আছে। তো ডোনারের তরফ থেকে কিন্তু আলাদা করে ডোনারের তরফ থেকে আলাদা কোনো মানে বৃদ্ধি পায়নি। 10 কোটি টাকা হয়তো মানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে সেটা হয়ে যায়। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, উত্তর পূর্বাঞ্চলের জন্য এই বছর না হোক কিন্তু 2 বছর আগে একটা নতুন স্কিম নিয়ে আসা হয়, যেটাকে বলা হয় পিএম ডিভাইন। সেই পিএম ডিভাইন এবারও আছে, এবং পিএম ডিভাইনটা হচ্ছে কি প্রাইম মিনিস্টার্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট। পিএম ডিভাইনের মাধ্যমে অবভিয়াসলি ডেভেলপমেন্ট পারপাসেই খরচ করা হচ্ছে। সেইখানেও বাজেট কিন্তু গত বছরও 2200 কোটি টাকা ছিল, এবছরও 2200 কোটি টাকা আছে। তাহলে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে এই বাজেটে, সেটা আমি দেখিনি উনি কি বলেছেন, বা এ রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে বাজেট নিয়ে খুশি। স্বাভাবিক, খুশি না হওয়ার কারণ নেই। কারণ হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি নর্থ ইস্টের মিনিস্ট্রির বাজেট, কিন্তু যেইমাত্র কেন্দ্রীয় সরকার বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে তার যে সেন্ট্রাল এক্সপেন্ডিচার হচ্ছে তার ফলগুলো তো রাজ্য সরকারগুলো পাবেই। অর্থাৎ সেইখান থেকে আমাদের দেখা দরকার সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার কোন কোন সেক্টরকে প্রায়োরিটাইজ করেছে, সেইখানে যেই খরচগুলো করছে তার ফলগুলো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কিরকম ভাবে পেতে পারে। আমি ইকোনমিক্স এর জায়গা থেকে সেইভাবে কিন্তু ফার্স্ট যাব, অবশ্যই, ঠিক আছে। এবার সেইখানে যদি আমরা বলি তাহলে হচ্ছে গিয়ে আপনি কিছু মানে উত্তর পূর্বাঞ্চলের জায়গা থেকে আমি যদি মিনিস্ট্রির এতেও যাই, মিনিস্ট্রিতে যেটা হয়েছে সেই পিএম ডিভাইনের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ভীষণভাবে
ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য কয়েকটা স্কিম আছে, নেসিডস, ওকে। তারপরে স্কিম আছে, একটা নতুন স্কিম এবছর ইন্ট্রোডিউস করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের জন্য, সেটা হচ্ছে গিয়ে নিডস, নর্থ ইস্ট এন্টারপ্রেনিয়র ডেভেলপমেন্ট স্কিম, ওকে। সেইখানে একটা একেবারে নতুন হেডে 70 কোটি টাকা নিয়ে আসা হয়েছে। সেইটাকে আমি একটা মানে উত্তর পূর্বাঞ্চলের যেটা মূল সমস্যা আমরা দেখি, সেটা হচ্ছে কি উত্তর পূর্বাঞ্চলে নতুন ইকোনমিক অ্যাক্টিভিটির জেনারেশনটা খুব স্লো হয়। আর ইকোনমিক অ্যাক্টিভিটি জেনারেট করতে গেলে এন্টারপ্রেনিয়রশিপটা ভীষণ জরুরি। সেই এন্টারপ্রেনিয়রশিপকে প্রমোট করার জায়গা থেকে একটা নতুন দিশা, স্টার্টিং পয়েন্ট, ওকে। দিস ইজ ফার্স্ট অ্যালটমেন্ট। অবভিয়াসলি এর পরবর্তী সময় সেটাকে বিল্ড আপ করার জায়গা থাকছে, কিন্তু একটা শুরু। এর সঙ্গে কি হয়েছে, কিন্তু টোটাল অ্যামাউন্ট যেটা নর্থ মিনিস্ট্রির জন্য ছিল সেই অ্যামাউন্টটা স্থিতি রয়েছে, সেই জায়গাটাতে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু উত্তর পূর্বাঞ্চল কি ব্যবহার করতে পারে সেটা হচ্ছে কি আপনি যেখান থেকে শুরু করলেন, যে উত্তর পূর্বাঞ্চলের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন আসামের যে ফ্লাড ক্রাইসিস হয়, সিকিমের যে ফ্লাড ক্রাইসিস গত বছর হয়েছে অক্টোবর মাসে, আর এবছর আসামে যেটা হচ্ছে সেটাকে মিটিগেট করার জন্য সাপোর্ট করবে। এবার মিটিগেট করার সাপোর্টের অর্থটা কি হচ্ছে, সেটা হচ্ছে কি সরকারের যে এক্সপেন্ডিচারটা, রাজ্য সরকারগুলোর যে দায়বাধ্যতা, সেই জায়গাটাতে কিন্তু একটা বিশাল বড় সাহায্যের জায়গায় এসে যাচ্ছে। অর্থাৎ ডেভেলপমেন্ট ফান্ডিংটা সেইখান থেকে বুস্ট আপ করানোর সুযোগ থাকছে। স্বাভাবিকভাবেই রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রীরা তারা তো যদি দেখে যে কেন্দ্রীয় সরকারের কোনো একটা স্কিমের মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট ফান্ডের অ্যাভেলেবিলিটি বাড়ছে, তাদের অখুশি হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন করব, যে এটা গোটা দেশের জন্যই হয়েছে, যে জনজাতিদের জন্য একটা আলাদা বাজেট করা হয়েছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের জনজাতিরা এই যে বাজেট, একটা রাজীব গান্ধীর আমলে একটা কথা ছিল যে 100 টাকা দিলে শেষ পর্যন্ত 10 টাকা 17 পয়সা এসে পৌঁছায়। তো সেই জায়গায় 1 টাকায় 17 পয়সা এসে পৌঁছায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই যে জনজাতিদের জন্য একটা বিপুল বাজেট আজকে নির্মলা সীতারামন দিলেন, এইটা কিভাবে বেনিফিট হতে পারে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো? এইখানেই আমি বলছি যে মানে কোথায় আমি কিন্তু যেখানে শুরু করলাম যে এম ডোনারের কোনো টোটাল অ্যামাউন্টে চেঞ্জ নেই, কিন্তু অন্যান্য যে প্রায়োরিটি গুলো, সেই এক্সপেন্ডিচারের জায়গাগুলো যদি থেকে সেইখান থেকে তার লিঙ্কেজ বা মাল্টিপ্লায়ার এফেক্টস উত্তর পূর্বাঞ্চলে কি আসতে পারে। আপনি যেটা বলছেন যে স্বাভাবিকভাবেই উত্তর পূর্বাঞ্চলের যত জনগোষ্ঠী আছে এবং সেইখান থেকে প্রপোর্শনেটলি শিডিউল ট্রাইবের পপুলেশন উত্তর পূর্বাঞ্চলে বেশি, এবং সারা দেশের রিপ্রেজেন্টেশনটা এই দিক থেকে বেশি হচ্ছে। তো সেই স্কিমগুলোর একটা পজিটিভ ইম্প্যাক্ট এইখানে আসা এক্সপেক্ট করা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু কত পরিমাণ এক্সাক্ট ফিগার আমার এক্ষুনি এখনো সেটা বলেও সেটা আমি জানি না। হ্যাঁ, আর হ্যাঁ, এটা তো ঠিক যে কারোর পক্ষে আমার মনে হয় না এত তাড়াতাড়ি পুরো বাজেটের সবগুলো ফিগার মনে রাখা সম্ভব। হ্যাঁ, কিন্তু আমি ভীষণভাবে ইন্টারেস্টেড যেই জায়গাটাতে, এবং যেই জায়গাটাতে আমি উত্তর পূর্বাঞ্চলের জন্য পজিটিভ জায়গা দেখছি, সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের আরেকটা, আমরা যখন নর্থ ইস্ট ইকোনমি নিয়ে কথা বলি তখন আমরা দেখি যে নর্থ ইস্টের ফিনান্সিয়াল ইনক্লুশনের জায়গা থেকে একটা লিমিটেশন থাকে, কারণ নর্থ ইস্ট অনেক বেশি ডাইভার্স, নর্থ ইস্টের কস্ট অফ ডেলিভারিটা অনেক বেশি, যার ফলে মানে ইভেন ব্যাংকিং আউটরিচটাও কিন্তু অনেক সীমিত। সেইখান থেকে বলা হয়েছে যে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে একটা পেমেন্টস ব্যাংক করা যাবে। পোস্ট অফিসের আউটরিচ কিন্তু এতদিনে অনেক বেশি স্প্রেড আউট হয়ে গেছে। এবার সেইখান থেকে যদি আমরা পেমেন্টস ব্যাংকে করতে পারি, সেটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের জায়গা থেকে অনেক বড় মানে একটা মানে নিয়ে আসা ডেলিভারি মেকানিজমটার ভেতরে অনেকটা সহজ একটা পদ্ধতি হয়ে যায়। প্রায় 100টার মতো বলা হয়েছে নর্থ ইস্ট রিজিয়নে, সেটাও রাজ্য স্পেসিফিক বলা হয়নি, কিন্তু স্বাভাবিকভাবে সবগুলো রাজ্যই কম বেশি পাবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো খুশি হওয়ারই কথা এই জায়গা থেকে। দ্বিতীয়ত এই যে পেমেন্টস ব্যাংকটা যদি মানে ধরুন ত্রিপুরা রাজ্যে যদি একটা কোনো রিমোট অঞ্চলে সেখানে যদি হয়, যেখানে মানুষ ব্যাংকে এতদিন আসতে পারছিল না, এবং ব্যাংকে আসতে গেলে দেখা যাচ্ছে যে 1000 টাকা নিয়ে যদি ব্যাংকে জমা করতে হয়, সেখানে হয়তো তাকে 100 টাকা খরচা করতে হবে, 100 টাকা খরচা করতে হবে। সেই জায়গা থেকে যদি এই যে ব্যাংক, তাহলে কি এই যে একটা সময় যেমন আমরা ত্রিপুরা, আমরা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে ব্যাংকের শাখা মিনিমাম 30 থেকে 40 কিলোমিটার, সেই জায়গাতেই কিন্তু চিট ফান্ডের জন্ম হয়েছিল।
তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই পেমেন্টস ব্যাংক আগামী দিনে মানুষকে কতটা বেশি ব্যাংকমুখী করে তুলবে? আমি ব্যাংক শুধু নয়, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে তাদের ফিনান্সিয়াল অ্যাম্বিটের ভেতর নিয়ে আসা। হ্যাঁ, এবং সেখানে যেটা হচ্ছে গিয়ে এই ধরনের, যেহেতু ব্যাংকিং আউটরিচের সীমিত সংখ্যা ছিল এবং সেইখান থেকে একটা বিজনেস করসপন্ডেন্স মডেলও বিভিন্ন রাজ্যে অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু সেটারও মানে সাকসেস রেটটাও মানে একটু স্লো হয়েছে। স্বাভাবিকভাবে এই জায়গা থেকে একটা পলিসিগতভাবে এই যে ইনিশিয়েটিভটাকে, এটাকে কিন্তু আমি সাধুবাদ জানাই, কারণ এটা ভীষণ ভীষণ জরুরি, ভীষণ ভীষণ জরুরি। ইন্টারমিডিয়ারি এবং নন ব্যাংকিং যারা মিস ইউটিলাইজ করে, আমি কারোর নাম করছি না, কিন্তু মিস ইউটিলাইজ করার জন্য তো প্রচুর লোকেরা রয়েছে, তো তাদের একটা রেস্ট্রিক্ট করার সুযোগ আসছে। এবার আমি একটা শুধু পয়েন্ট বলে নিচ্ছি, তারপর আপনার কথায় আসছি। উত্তর পূর্বাঞ্চলের আরেকটা জায়গা আমার কাছে মানে আমি মনে করি যে এই জায়গাটা আমরা ইউজ করতে পারি বা আমাদের কাছে একটা অপরচুনিটি আসছে। সেটা হচ্ছে, দেখবেন প্রথমেই যে অর্থমন্ত্রী 9টা পিলারের কথা বলেছেন, যে মানে 9 পয়েন্টেড বাজেটের মতো করেছেন। তো ফার্স্ট পয়েন্টটা কিন্তু এগ্রিকালচার, এবং সেইখানেই নর্থ ইস্টের জায়গাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সীমিত একদম। আমরা এগ্রিকালচার থেকেই সার্ভিস সেক্টরের দিকে মুভ করে যেতে চাইছি, কিন্তু এগ্রিকালচারকে যদি সাস্টেনেবল না রাখা যায় তাহলে কিন্তু সমস্যা। এবং এই সাস্টেনেবিলিটির জন্যই যেটা হচ্ছে, এখন এগ্রিকালচারেও প্রচুর টেকনোলজির ইনোভেশন এবং ইউটিলাইজেশন হচ্ছে। তার সঙ্গে যেই যেই প্রায়োরিটিস গুলো বলা হয়েছে, মানে আমি এক ঝলকে যেটা বুঝতে পারছি আর কি, সেই জায়গাগুলো কিন্তু আমাদের ইউটিলাইজ করার অনেক সুযোগ আসছে। কিরকম? সেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ফোকাস করো। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কিসের জন্য? না শুধুমাত্র প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাকে বৃদ্ধি করার জন্য নয়, কিন্তু ক্লাইমেট রেজিলিয়েন্স ক্রপ বাড়ানোর জন্য। আপনি ফ্লাডের কথা বললেন, ফ্লাডের এফেক্টটা মানে শুধু বাড়িঘর নষ্ট করে দিয়ে গেল না, কিন্তু তার সঙ্গে কিন্তু তারা জমি বা কৃষি ক্ষেত্রকেও ভীষণভাবে সমস্যার সৃষ্টি করে। এবার যদি সেইখানে কোনো ক্লাইমেট রেজিলিয়েন্স কিছু, যেটা ধরুন 3 দিনের জলকে সহ্য করার মতো ক্ষমতা যদি থাকে, হ্যাঁ, মানে ফ্লাড, হ্যাঁ কিছু কিছু ফ্লাড ডেভাস্টেটিং হয় যে অনেক দিন ধরে থাকে, কিন্তু বেশিরভাগ ফ্লাডই মানে ওই প্রথম ফ্ল্যাশ ফ্লাডেই কিন্তু অনেক তছনছ হয়ে যায়। এবার সেই জায়গাটাতে যদি আমরা এই ফোকাসটা যদি আসে, আজকে না হোক, কিন্তু লং রান বেনিফিটস তো ওইখানেই আসছে না আমাদের। তো এবং নর্থ ইস্টের এটা তো আমি চাইলেই সঙ্গে সঙ্গে নর্থ ইস্টকে আমি মানে অ্যাগ্রেরিয়ান ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমিতে ট্রান্সফর্ম করতে পারবো, একেবারেই সম্ভব না, পারবো না। অর্থাৎ আমাকে সেই রকম ভাবে কৃষির উন্নয়নের জায়গা থেকেই আসতে হবে। এই কৃষির উন্নয়নের যখন কথা আসছিলেন, আমি গতকালই একটি জায়গাতে পড়াশোনা করে বুঝতে পারলাম যে নর্থ ইস্টের বাঁশ হচ্ছে একটা অত্যন্ত ভালো জিনিস বা একটা উৎপাদনশীলতা এখানে অনেক বেশি। সেই জায়গা থেকে নতুন একটা ইন্ডাস্ট্রি খুব সম্প্রতি লঞ্চ করেছে, এবং মানে আমি দেখতে পেলাম গ্রোটা, সেটা হচ্ছে বাম্বু লবণ। ওকে, আমি জানি না। বাম্বু লবণ, বাঁশের ভিতরে একটা লবণ, সেই লবণটাকে দিয়ে তারপর সেটাকে দীর্ঘক্ষণ মানে আপনার হচ্ছে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর সেই লবণের দাম অনেক বেশি প্রায়। এরকম একটা ইন্ডাস্ট্রির খোঁজ আমি গতকাল পড়াশোনা করতে করতে পেলাম, যেটা হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলো এটা খুব ইউজ করছে, এবং এশিয়ার ভিতরে বাজার কিন্তু খুব একটা খারাপ নয় এই বাম্বু লবণের। ইভেন আমাদের বম্বেতেও সেই লবণ 350 টাকা কেজি বিক্রি হচ্ছে, বম্বের বাজারগুলোতে আমি দেখলাম। সেই জায়গাতে এই যে নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল আইডিয়া, একদম এই যে এইখানেই আমি বলছি যে আপনি যে কথাটা বললেন আর কি, এটার লেজ ধরেই বলছি যে আমি এগ্রিকালচারের আরেকটা জায়গা হচ্ছে কি, সেটাকে দেখুন এখানে মানে ওই এগ্রিকালচারের দেখুন এই বাজেটের একটা জিনিস ভীষণভাবে কালকের ইকোনমিক সার্ভে থেকে বোঝা গিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে কি কি থিম বা কি কি ফোকাস এরিয়া থাকবে। হ্যাঁ, তার ভেতর এগ্রিকালচার তো ছিলই, এবং তার সঙ্গে রুরাল এরিয়াকে ফোকাস রাখতেই হবে আমাদের যে কোনো সরকারই রাখবে। এবার সেইখানেই দেখুন এইখানেও বলা হয়েছে যে ন্যাচারাল প্রোডাক্ট এবং ন্যাচারাল প্রোডাক্টের সাপ্লাই চেন। আপনিও ইকোনমিক্সের ছাত্র, অর্থাৎ মানে সাপ্লাই চেন বলতে আমরা যে ভ্যালু অ্যাডিশনের যে কথাটা বলছি আর কি, আপনি যে এক্সাম্পলটা দিলেন সেটা কিন্তু এই ন্যাচারাল প্রোডাক্টের ভেতর থেকেই কিন্তু সাপ্লাই চেন এবং ভ্যালু অ্যাডিশনের জায়গা। এই ভ্যালু অ্যাডিশনটাকেও কিন্তু প্রমোট করার কথা বাজেটে বলা হয়েছে। আমি আবারও বলছি, বাজেটের বক্তব্যটাকে আমরা কতটা বাস্তবমুখী করে উঠবো সেটা পরের কথা, কিন্তু সুযোগ বা প্রপোজালটা কিন্তু আছে, সেটাকে আমরা পজিটিভলি ইউটিলাইজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আর আপনি ব্যাম্বুর কথা বললেন, এই ব্যাম্বুর কনটেক্সটে আমি আবার ডোনারে ফিরে যাচ্ছি, মানে যেহেতু নর্থ ইস্টের জায়গাতেই আছি আর কি। ডোনারের তরফ থেকে যে ডোনারকে যে ফান্ড দেওয়া হয়, সেই ডোনারের একটা ফান্ড যায় নর্থ ইস্ট কাউন্সিলে। ওকে, এবং নর্থ ইস্ট কাউন্সিলকে কিছু নর্থ ইস্টের যে স্ট্রেংথ, নর্থ ইস্টের যে ইনহেরেন্ট স্ট্রেংথ যেসব প্রোডাক্টে আছে আর কি, সেই প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য ডোনারের মাধ্যমে এনইসিকে বলা হয় প্রজেক্ট ডেভেলপ করার জন্য। তার ভেতর কিন্তু ব্যাম্বু ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। ওকে, অর্থাৎ সেইখান থেকে এখন আমাদের এই অঞ্চলের যারা এন্টারপ্রেনিয়র, এই অঞ্চলের যারা যুবক, কারণ যুবকদের জন্যও বলা হচ্ছে যে মানে একটা টার্গেটই থাকছে, যে সেইখান থেকে কিন্তু একটু ইনোভেটিভ থিঙ্কিং রাখতেই হবে। দ্বিতীয়ত আর একটা জিনিস হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, আর একটা আপনাকে যদি বলি, দেখুন মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, প্রচুর পাহাড় রয়েছে। সেই পাহাড়ের ধাপে ধাপে যদি আয়ুষ মন্ত্রকের সঙ্গে কোলাবোরেশন করে যদি এই ভেষজ গাছ যেগুলো উদ্ভিদ সেগুলো যদি লাগানো যায়, তাহলে কিন্তু একটা বিপুল পরিমাণে কিন্তু একটা কর্মসংস্থান সম্ভব। এবং আমি যেটা দেখলাম গতকাল, বেশ কয়েকটা ভারতের মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা পড়াশোনা করেছিলাম, তারা কিন্তু বেশিরভাগই এই ভেষজ উদ্ভিদ কিনছে এখন, বেশিরভাগ নেপাল, কিছু আসছে ভুটান থেকে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটান থেকে আসছে, এবং কিছু বিভিন্ন অন্যান্য রাষ্ট্র থেকে আসছে, সেগুলো নাই বললাম। তাহলে এই যে মার্কেটটা, এই মার্কেটটা তো আমরা খুব সহজেই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে করতেই পারি, কিন্তু সেই জায়গাটাতে কতটা জোর দেওয়া উচিত? এইখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে গিয়ে মানে এই যে কনসেপ্টটা মেডিসিনাল প্ল্যান্টস এবং নর্থ ইস্টের বায়োডাইভার্সিটিকে ইউটিলাইজ করে, এইটাও কিন্তু বহুদিন ধরে চলছে। ওকে, মানে পলিসিগতভাবে এইগুলোকে প্রায়োরিটি অনেকদিন ধরেই দেওয়া আছে, কিন্তু আমরা এখনো আউটকাম সেখান থেকে সেরকম ভাবে পাইনি। হ্যাঁ, হচ্ছে না কথাটা ভুল, কিন্তু তার পরিধিটা সীমিত। এখন যেখানে হচ্ছে গিয়ে ওই যেটা হচ্ছে গিয়ে একটা বিগ পুশ লাগে কোনো একটা এফর্ট দেওয়ার জন্য। ধরুন কি হয়েছে, বিগ পুশ থাকে, এই যে আপনি যে মেডিসিনাল প্ল্যান্টের ইউজের কথা বলছেন, যে এই বিগ পুশ কিন্তু দেওয়া হয়েছে নর্থ ইস্টের জন্য। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 97-এ প্রথম হয়, তারপরে 2007-এ নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন পলিসি হয়, 2017-তে সেটাকে রিনিউ করা হয় আরো 5 বছরের জন্য। সেইখানে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো নর্থ ইস্টের ইউনিক প্রোডাক্ট, সেইগুলোকে প্রমোট করার জন্য কিছু ইনসেন্টিভ দেওয়া ছিল। কিন্তু এই ইনসেন্টিভের বেনিফিটটা কে পেয়েছে? ইনসেন্টিভের বেনিফিটটা পেয়েছে কিন্তু সিকিম। কি হয়েছে, সিকিম কিন্তু নর্থ ইস্ট কাউন্সিলের পার্ট ছিল না। হ্যাঁ, সিকিম 2002-এর পরে নর্থ ইস্ট কাউন্সিলের পার্ট হয়, 2004-এর পরে। আমার এক্স্যাক্টলি আমি মানে মাফ করবেন, আমি 2002 না 4 আমার কথাতেই আছে, 7টা সুন্দরী পরে একটা স্টেট আসলো, মানে 2002 কিংবা 4 আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। যখন এলো তারপর থেকে দেখবেন যে সিকিমের ইকোনমিতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সিকিমের ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর ভীষণভাবে শুট আপ করেছে। এই ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা সিকিমে শুট আপ করেছে, সেটা কিন্তু মূলত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এবং এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু মানে সারা দেশের বড় বড় ফার্মা কোম্পানিগুলো সিকিমে ম্যানুফ্যাকচারিং ইউনিট করেছে। তারা নর্থ ইস্টের জন্য যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনের যে পলিসিগুলো রয়েছে, সেগুলোর বেনিফিট পেয়েছে, এবং তাতে কোনো দোষ নেই, তারা ইউটিলাইজ করেছে ইকোনমিক অপরচুনিটি, সেটা করেছে। সিকিম বেনিফিটটা পেয়েছে কারণ কি, সিকিম থেকে দেশের যে ন্যাশনাল গ্রিড অফ ট্রান্সপোর্ট, ন্যাশনাল কমিউনিকেশন গ্রিড যদি বলি, সেটা মাত্র 30 কিলোমিটার। ওকে, অর্থাৎ সেই ইউনিট কস্টটা সিকিম যেই অ্যাডভান্টেজটা পেয়ে গেছে, সেই অ্যাডভান্টেজটা আমরা পাইনি। মানে আমরা বলতে পুরনো 7 বোন পাইনি, 7 সিস্টার্স পাইনি। কারণ কি হচ্ছে, তার ট্রান্সপোর্টেশন কস্টটা কিন্তু ন্যাশনাল গ্রিডে যেতে গেলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, অনেকটা অ্যাডিশনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখন সেইখানেই হচ্ছে গিয়ে আমি সেই প্রোডাক্টকে, এগ্রিকালচারাল প্রোডাক্ট সেই রকম ভাবেই আমাকে চিন্তা করতে হবে, যেই প্রোডাক্টের সঙ্গে আমার হাই ভ্যালুড, যাতে ট্রান্সপোর্টেশন পার ইউনিট কস্ট অফ ট্রান্সপোর্টেশনটা কম করে যায়। ওকে, আপনি যে ব্যাম্বু এর কথা বললেন, সল্টের কথা বললেন, আমি জানি না তার ইউনিটাইজেশন মানে ইউনিট কস্ট কি হতে পারে বা কিন্তু হ্যাঁ, মানে ওই রকম হাই ভ্যালুড প্রোডাক্ট কিন্তু দরকার মেডিসিন। আমি সেইখানে যেটা বলবো আর কি, মানে নর্থ ইস্টের স্ট্রেংথ এন্টারপ্রেনিয়রশিপের জন্য যেহেতু আছে, সেটা হচ্ছে কি, আপনি দেখবেন নর্থ ইস্টের ছেলেমেয়েরা সারা দেশে, ইভেন বিদেশে, তারা অনেকে খুব ভালোভাবে এমপ্লয়েড ইন ওয়েলনেস সেক্টর। ঠিক আছে, নর্থ ইস্টের ছেলেমেয়েরা খেলাধুলায় পারঙ্গম,
নর্থ ইস্টের ছেলেমেয়েরা তারা এই ওয়েলনেস সেক্টরের অ্যাক্টিভিটিসে যথেষ্ট তাদের দখল আছে, পারদর্শী। আমি দেখি, এবং নর্থ ইস্টের আপনি এনভায়রনমেন্টের কথা বলছেন, আপনি যে ফুট হিলসের গুলো বলছেন, সেইখানের যে ভেষজ প্রোডাক্ট গুলো আছে, আমি দেখছি যে নর্থ ইস্টকে আমরা ওয়েলনেস ডেস্টিনেশন হিসেবে কেন চিন্তা করছি না। ওকে, এবার কি হচ্ছে, আমি যখন একটা প্রোডাক্ট পাঠাচ্ছি অবভিয়াসলি সেটার একটা হচ্ছে, এবার আমি যখন ওয়েলনেস ডেস্টিনেশন হিসেবে চাইছি তখন কি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু একটা সার্ভিস। অবশ্যই সেইখানে কি হচ্ছে, কনজিউমার আমার কাছে আসছে, সে ওয়েলনেস ইন্ডাস্ট্রি প্রোডাক্টটাকে কনজিউম করছে, কিন্তু তার সঙ্গে এই ওয়েলনেস প্রোডাক্টের সঙ্গে কিন্তু আমার এন্টায়ার লোকাল ইকোনমির একটা হিউজ লিঙ্কেজ রিলেশন। ওকে, অর্থাৎ আমি মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমি এইরকম ভাবে নর্থ ইস্টের মানে এনইসি হোক, এম ডোনার হোক, তাদের এই অ্যাক্টিভিটিটাকে, কারণ এবার কি হচ্ছে এর সঙ্গে কিন্তু এই যে সার্ভিস সেক্টরের, এই ধরনের সার্ভিস সেক্টরের সঙ্গে কিন্তু আমি প্রাইমারি প্রোডাক্টস যেটা আমাদের আছে তার লিঙ্কেজটা, আপনি যে ভেষজ প্রোডাক্ট বলছেন, আমি ওয়েলনেস সেক্টরে ইউজ করব। একটা আমি জিনিস আরো নর্থ ইস্ট নিয়ে পড়াশোনা করতে গিয়ে কালকে রাতের বেলাম, মিজোরামের বেশ কয়েকটি জায়গা দেখলাম, সেই জায়গাগুলি ট্যুরিজমের জন্য খুব বিখ্যাত, কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত বিশ্ব মানচিত্রে তো দূরে থাক, ভারতীয় ট্যুরিজমের মানচিত্রে সেভাবে কেউ প্রমোটই করতে পারেনি। মানে আমি নিজেই জানতাম না যে মিজোরাম থেকেও শুধুমাত্র ভিসা ছাড়া মায়ানমারে যাওয়া যায়, সেটা আমি কালকে রাতে প্রথম জানলাম। নর্থ ইস্ট নিয়ে, ইকোনমি নিয়ে পড়াশোনা করার জন্য অন্তত 24 ঘন্টার জন্য যাওয়া যায়। এই যে বিষয়গুলি প্রমোট করা দরকার ছিল, সেগুলো তো দেখুন দীর্ঘদিন ধরে হয়নি। যার জন্য আমি নিজেও জানতাম না, কলকাতার মানুষ হয়ে। এই যে নর্থ ইস্টের যে সৌন্দর্য, যে অপরূপ সৌন্দর্য যে আছে সেভেন সিস্টারের, সেই জায়গাতে দেখুন সিকিম অনেক বেশি কিন্তু ওয়ার্ল্ড মানচিত্রেও কিন্তু তারা জায়গা করে নিয়েছে পর্যটনের দিক থেকে ভীষণভাবে। সেই জায়গা থেকে এখনো অরুণাচল পিছিয়ে, মণিপুর পিছিয়ে, মিজোরাম পিছিয়ে, ত্রিপুরা পিছিয়ে। সেই জায়গা থেকে আজকের বাজেটের দেখুন, বাজেট আসবে, বাজেট যাবে, তর্ক থাকবে, তর্ক যাবে, কিন্তু আপনার কি মনে হয় না প্রত্যেক রাজ্যের এই 7টা স্টেটের চিফ মিনিস্টারদের অন্তত এই বিষয়টাতে এক হয়ে একটা ওভারঅল কোনো একটা প্ল্যাটফর্ম করা দরকার, যেই প্ল্যাটফর্মটা সারা বিশ্ব জুড়ে এবং সারা ইন্ডিয়া জুড়ে মার্কেটিং করবে ট্যুরিজমটাকে? অ্যাকচুয়ালি নর্থ ইস্ট কাউন্সিলের কিন্তু এটা একটা ম্যান্ডেট, ঠিক আছে, নর্থ ইস্টার্ন স্টেটসগুলোকে কোঅর্ডিনেট করার ম্যান্ডেটটাই রয়েছে নর্থ ইস্ট কাউন্সিলের কাছে। কিন্তু দেখুন সমস্যার কোথায় হচ্ছে, সেটা হচ্ছে কি, একটা এই আপনি ট্যুরিজমের জন্যই বলছেন, সে ট্যুরিজমটাকে আমরা কি ট্যুরিজম দেখছি? আমি কি দেখছি যে বাইরের ট্যুরিস্টরা শুধু আমার কাছে আসবে, নাকি আমি ডোমেস্টিক মানে ইন্টারনাল ট্যুরিস্টের ক্ষেত্রেও দেখবো? না, ইকোনমিক্সের ভেতরে কিন্তু অনেকগুলো ইস্যুস এর ভেতর চলে আসছে। দেখুন, আমাকে যদি এখন ডিব্রুগড় যেতে হয়, আমি কি করে যাব? আগরতলা থেকে আমাকে ডিব্রুগড় ইউনিভার্সিটিতে একটা পরীক্ষার জন্য যেতে হবে, আমি কি করে যাব? না, রোড ট্রান্সপোর্ট তো এখানে যথেষ্টই খারাপ। আমি যাব কলকাতা, কলকাতা থেকে আমি যাব ডিব্রুগড়। কিন্তু এটা কিন্তু কয়েক মাস আগেও তা ছিল না, আগরতলা ডিব্রুগড় ডিরেক্ট ফ্লাইট ছিল। আমাকে যদি মিজোরাম ইউনিভার্সিটিতে কোনো কাজে যেতে হয়, আমি কি করে যাব? আমি আইদার আগরতলা থেকে গুয়াহাটি যাব, তারপরে গুয়াহাটি থেকে মিজোরাম যাব, কিন্তু মিজোরাম কিন্তু আমার পার্শ্ববর্তী রাজ্য, অথবা আমাকে কলকাতা হয়ে মিজোরাম আইজলে যেতে হবে। আমাদের উত্তর পূর্বাঞ্চলের ভেতর নিজেদের রাজ্যগুলোর ভেতর যে এয়ার কানেক্টিভিটির স্কিমটা ছিল উড়ানের মাধ্যমে, সেটা কিন্তু বিকজ অফ ল্যাক অফ প্যাসেঞ্জার্স সেটা কিন্তু গুটিয়ে গেছে। অর্থাৎ মার্কেটটা খুব 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 ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আমরা অনেক কিছু সত্যি সত্যি আমরা প্ল্যান করি, আমরা স্বপ্নও দেখি যে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ইকোনমিটা কিন্তু মার্কেট দ্বারা নিয়ন্ত্রিত। অবশ্যই। এবং সেইখানেই হচ্ছে কি, আমরা মার্কেটটাকে সেরকম ভাবে প্রমোট করতে পারছি না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি কি এটা অস্বীকার করতে পারবো যে ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলছি, পশ্চিমবঙ্গের বা উত্তর পূর্বাঞ্চলের সারা রাজ্যের, সারা দেশে এখন প্লেন কানেক্টিভিটি অনেক বেশি হয়ে গেছে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের লোকেরা প্লেন অনেক আগে থেকে চড়েই, কারণ পরিস্থিতির শিকার হয়ে তাদের প্লেন চড়তে হতো। কিন্তু প্লেন চড়াটা একটা সময় অনেকের কাছে, ইভেন আমি যখন ছাত্র ছিলাম সেই সময় মানে হোস্টেল লাইফেও এটা ছিল যে মানে বন্ধু বান্ধবরা বলতো, আরে তোরা তো কি লাকি, সবসময় প্লেনে চড়িস। ওকে, কিন্তু এখন হয়তো সেটা সারা দেশে অনেক কমে গেছে, বহু লোক প্লেন চড়ছে। কিন্তু আমরা কি এরকম চিন্তা করতে পারি না যে উত্তর পূর্বাঞ্চলের জন্য
আমরা প্লেন চড়াটা কমে গেছে, কিন্তু সারা দেশে খুব কম সীমিত সংখ্যক লোক আছেন যারা হেলিকপ্টার চলেছেন। অবশ্যই। আমরা কি হেলিকপ্টার বেস ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি না? লোকাল ইকোনমিকে আমায় প্রমোট করতে হবে। আমি এবং যেইখানে দেখা যাচ্ছে যে একটা প্লেন চালাতে গেলে মিনিমাম নাম্বার অফ প্যাসেঞ্জার, আমার 60 জন প্যাসেঞ্জার না হলে আমার রিটার্নসটা ভায়াবল হচ্ছে না, ইকোনমিক ভায়াবিলিটি হচ্ছে না। হেলিকপ্টারের ক্ষেত্রে কিন্তু কস্ট অফ প্রোডাকশনটা অনেক কম। ওকে, আমার মার্কেট সাইজটা, হ্যাঁ, we need to rework. আপনি দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি প্লেন কোথায় আছে, এয়ারপোর্ট কোথায় আছে? ইউএসএতে বড় বড় শহরগুলোতে বড় বড় প্লেন চলে, কিন্তু ছোট ছোট শহরগুলোতে কিন্তু ছোট প্লেনও চলে, এবং ছোট প্লেনের কিন্তু কস্ট, রানিং কস্ট, ভেরিয়েবল কস্টটা কিন্তু অনেক কম। তো আমাদের তো লোকাল লেভেলে উই হ্যাভ টু ইনোভেট। আমরা বলছি এই কথা, আমাদেরকে বাট উই নিড টু ইনোভেট। হয়তো জানেন অনেকেই, সেটা হচ্ছে গিয়ে কলকাতা থেকেই এখন কিন্তু মানে মানে আমরা যে উড়ান স্কিমের কথা বলছিলাম, সেখানে এটিআর ফ্লাইটস গুলো চলে। এটিআর এর 42 সিটার বা 72 সিটার, যার জন্য বললাম যে তার একটা ব্রেক ইভেন পয়েন্টের জন্য একটা মিনিমাম নাম্বার অফ প্যাসেঞ্জার লাগে। কিন্তু এইরকম আরো বেশ কিছু প্লেন এখন পাওয়া যায় যেগুলো 13 সিটার, 15 সিটার, 17 সিটার, তার কিন্তু ব্রেক ইভেন পয়েন্টটা অনেক কম। আমার 13 জন প্যাসেঞ্জার পাওয়াটা কিন্তু অনেক সহজ 70 জন প্যাসেঞ্জার পাওয়ার চাইতে। আর 13 জনের প্যাসেঞ্জারেও কিন্তু যখন ব্রেক ইভেন হচ্ছে, আমার মানে ব্যাপারটা কি, আমি একটা বড় বাস চালাবো না একটা ছোট বাস চালাবো, সিদ্ধান্ত তো আমার উপরে। এবার যদি আমার ছোট বাসটা ভরে যায়, আমি দুবার চালাবো। আমাকে তো সেই মানে এইটা তো মার্কেট, এটাই তো ইকোনমি। হ্যাঁ, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আজকের দিনে রোড তো একটা বড় ইম্পর্টেন্ট। আপনার পণ্য নেওয়াতেও সেটা ট্যুরিজমে যে কোনো জায়গায় হতে পারে। সেই জায়গা থেকে কি একটা মনে হয় না যে 7 সিস্টার কানেক্টিভিটি, এই একটা রোড দরকার, রিং রোড যেটাকে এখন আধুনিক যুগে বলা হয়, যে রিং রোড, একটা রোডই 7 সিস্টারকে সঙ্গে যুক্ত থাকবে। মানে অ্যাকচুয়ালি আমাদের এখন, আমরা যদি জিওগ্রাফিটাকে দেখি, সেইখান থেকে নর্থ ইস্টের জিওগ্রাফি যদি দেখি, রিং রোডের ভেতরে কিন্তু মানে খুব কঠিন, কারণ বাংলাদেশের পজিশনটা এমন ভাবে, এবং ত্রিপুরা পার্টিকুলারলি যেরকম জায়গায় আছে, ত্রিপুরা এবং মিজোরাম যেখানে আছে, রিং রোড হওয়াটা কঠিন। হ্যাঁ, তবে ইন্টারনাল কানেক্টিভিটি ভীষণভাবেই ইমপ্রুভ করাটা দরকার, শুধু না বাঞ্ছনীয় একদম। এটা ইজ এ নেসেসিটি। কারণ কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক প্রোডাক্ট আছে নর্থ ইস্টের যেগুলো মার্কেটেড হয় না। মানে কি, কারণ সেটা যেখানে ডিমান্ড আছে, লোকাল প্রোডাক্টটা যেখানে মানে চাহিদা আর যোগানের ভেতর একটা তারতম্য থাকছে না। কেন থাকছে না? কারণ ওই মার্কেটিং বা ইনফ্রাস্ট্রাকচারের ডেফিসিয়েন্সির জন্য। সেই কারণেই কিন্তু নেসিডস এর আগমন। সেই কারণেই নেসিডস এর মানে পিএম ডিভাইনের মাধ্যমে নেসিডস, এবং তার মাধ্যমে এনইসির ম্যান্ডেটের ভেতরে আছে নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। এই যে স্কিমগুলো, এইগুলো দেখুন, মানে আমার বিশ্বাস যে সময়ের সাথে সাথে হয়তো ইমপ্রুভ করছে, কিন্তু তার রেটটাকে যতটা ত্বরান্বিত করা যায় সেটাই দরকার। কিন্তু এবার সব প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে? প্রবলেমটা হয়ে যাচ্ছে নর্থ ইস্টের ভেতরেও কিন্তু বেশ কিছু ক্রাইসিস হয়ে আছে। এবার যে ক্রাইসিসগুলো হয়ে আছে, সেই ক্রাইসিসগুলো কিন্তু মানে স্বাভাবিকভাবে ডাজ নট সেন্ড ভেরি গুড সিগন্যাল। পার্টিকুলারলি আজকে আমরা বাজেট নিয়ে কথা বলছি, কিন্তু গত এক সপ্তাহের ডেভেলপমেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশে, তারও কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলের আরেক পার্শ্ববর্তী দেশে যেসব ডেভেলপমেন্টগুলো হয়েছে, সেইগুলোও কিন্তু নর্থ ইস্টের উন্নয়নের জন্য বাধা সৃষ্টি করে। শিল্পবান্ধব পরিবেশ তো একেবারেই নয়। স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলোকে আমাদের মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার ভেতরেও তো মানে হাউ ডু উই মেক দ্য মোস্ট অফ ইট? এখন সেইটার জন্যই যদি আমাদের নিজেদের রাজ্যগুলোর ভেতরে, নিজেদের ভেতরে কানেক্টিভিটি এবং নিজেদের ভেতর ট্রেড বিটুইন 7 সিস্টার্স, নট জাস্ট উইথ মানে রেস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে না, উইদিন দ্য 7 সিস্টার্স ট্রেডটাকে কিরকম ভাবে আমরা
বাড়াতে পারি, তার কানেক্টিভিটির কিভাবে বাড়াতে পারি, দরকার। দ্বিতীয়ত আর একটা জানাবো, এই যে মানে ত্রিপুরা বলুন, আপনি মিজোরাম বলুন, সেই জায়গাতে উচ্চশিক্ষার জন্য ছেলেমেয়েরা কলকাতা বা ব্যাঙ্গালোরের উপর নির্ভরশীল। গুয়াহাটিতে একটা এইমস হলেও এখনো পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে আর কোনো এইমস নেই। সেই জায়গাতে ধরে আপনার কি মনে হয় না যে ত্রিপুরার মতো একটা রাজ্যে এইমস বা একটা আইআইটি বা অন্য জায়গায় আইআইবিএম, এই এই যে মানে জায়গাগুলি, এগুলো দ্রুত আসা উচিত? আমি হ্যাঁ একদম। এবার ঘটনা হচ্ছে কি, নর্থ ইস্টকে এডুকেশন হাবের কথাও বলা হয়েছে, কিন্তু সেইখানেও আবার একটা কথা আসছে, সেটা হচ্ছে কি নর্থ ইস্টকে হায়ার এডুকেশন হাবের জন্য চেষ্টা চলছে এবং তার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন লেভেলের হচ্ছে। কিন্তু মনে রাখবেন, হায়ার এডুকেশন ইনস্টিটিউটের সঙ্গে কিন্তু ভীষণভাবে এমপ্লয়মেন্ট লিঙ্কেজ আছে। অবশ্যই। ঠিক আছে, এবার এই হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলো থেকে যারা পাস আউট করবে তাদের আমরা প্লেসমেন্ট কোথায় লিঙ্ক করাবো? ঠিক আছে, এই লিঙ্কেজটা যদি সেই সব অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ভালো হয়, তাহলে লিঙ্কেজ করানোটা সহজ। এখন কোনটা আগে হবে আর কোনটা পরে হবে সেটা একটা ইটারনাল ডিবেট। কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই আমাদের উত্তর পূর্বাঞ্চলের যদি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভালো প্রতিষ্ঠান বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে সেটা তো উত্তর পূর্বাঞ্চলের ছেলে মেয়েদের জন্য শুধু বেনিফিট না। আর আমি এটাও বিশ্বাস করি না উত্তর পূর্বাঞ্চলের এডুকেশনাল ইনস্টিটিউট হলে যে শুধু উত্তর পূর্বাঞ্চলের ছেলে মেয়েরাই সারা ভারতবর্ষের লোকই আসবে। মানে এই এডুকেশন পারপাসে মানে মুভমেন্টটা ভীষণভাবে বাড়বে, দরকার। কারণ কি, ছেলে মেয়েদের তাতে আউটলুক বাড়ে, সেটাও ভীষণভাবে আমরা তো দেখছি। তো সেটা হচ্ছে কি, আমার ইউনিভার্সিটিতেই এখন প্রচুর আমরা অন্যান্য রাজ্যের ছেলে মেয়েদের পাচ্ছি। এনআইটিতেও সেম জিনিস হয়ে আছে। যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজগুলোতেও সেরকম শোনা যায়, প্রচুর বাইরের ছেলে মেয়েরা তো আসছে এবং তাদের মাধ্যমে কিন্তু মানে এখানকার লোকাল এরিয়া ডেভেলপমেন্টেও সেটার একটা প্রভাব আসছে। এবার একটু চলে আসি একটু উত্তর পূর্বের পাশাপাশি একটু আমাদের দেশের সার্বিক বাজেট নিয়ে। এই বছরও দেখা গেল যে একটা ঘাটতি বাজেট পেশ করা হলো। এই ঘাটতি বাজেট পেশ করার পরে যে স্বপ্ন আমরা দেখছি যে 2034-এ আমরা একটা জিডিপিতে আরো একটু এক ঝাঁপ এগোবো, 10 কি 11% এগোবো, এই ঘাটতি বাজেটে কি আমরা এগোতে পারবো 11%? আপনার মনে হয়? আমি অর্থনীতির ছাত্র হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে কি, মানে আমরা পাবলিক ইকোনমিক্সে যেটা বলে থাকি, সেখানে ঘাটতি বাজেট কিন্তু খুব একটা মানে রিস্কি নয়। ঘটনাটা হচ্ছে গিয়ে, এই ঘাটতি যতটা আমার থাকছে, যেটাকে আমরা বলি যে পাবলিক ডেট, মানে ঘাটতি মানে একটা ডেট হচ্ছে, তো সেই ডেটটা আমার সাস্টেনেবল কিনা। এখন ডেটটা আমার সাস্টেনেবল তখনই হয় আমার যে ঘাটতিটা রয়েছে তার সাথে যদি আমার বৃদ্ধির হারটা বেশি থাকে। এখন এই বছরের ফিস্ক্যাল ডেফিসিট টার্গেট রাখা হয়েছে 4.9% অফ জিডিপি। মানে কি, সেটা হচ্ছে গিয়ে আমার দেশের যা সারা বছরের উৎপাদন তার প্রায় 4.9 মানে 5% মতোই আমার সরকারি খরচের ঘাটতি। এখন যদি দেশের উন্নয়ন 5% চাইতে বেশি হয়, তাহলে তো আমার ঘাটতি পূরণ হয়ে গেল, আমার অ্যাডিশনালটা এলো। অর্থাৎ ইকোনমিক্সের জায়গা থেকে আমি ঘাটতি বাজেট নিয়ে আমার কোনো সমস্যা নেই, যদি আমার আর্থিক বৃদ্ধির হারটা ঘাটতির চাইতে বেশি থাকে। এখন আমার 4.9, আমরা এবছর জিডিপির 4.9% অফ জিডিপিকে আমরা ফিস্ক্যাল ডেফিসিটের রেট ধরেছি। এখন ফিস্ক্যাল ডেফিসিটের এটাকে যদি 4.9% রাখা যায় অবশ্যই ভালো। এখন এই যে 4.9% অফ ডেফিসিটটা, এখন ডেফিসিটটাকে আমি ম্যানেজ করছি কি করে? দেখুন, পার্সেন্ট অফ জিডিপি বাড়া মানে কিন্তু এই 4.9%টাও কিন্তু বেড়ে যাবে। ওকে, এটা কিন্তু একটা রিলেটিভ টার্ম। আবার আমার যদি কমে, যদি জিডিপির গ্রোথ লেসার হয়, তাহলে আমার এই 4% অ্যাবসলিউট টার্মসে সেটাও কমে যাবে। এখন আমি কি করে ম্যানেজ করছি? কিন্তু পার্সেন্টেজের খেলায় যেটা অর্থনীতির ছাত্ররা যেটা বিশ্বাস করে বেশিরভাগ, আমার মনে হয় না এখানে কোনো দ্বিধা থাকবে কারুর, সেটা হচ্ছে কি, আমাদের যদি ডেটটা সাস্টেনেবল হয়, এবং ডেট সাস্টেনেবল তখনই হচ্ছে যদি আমার গ্রোথ রেট মানে রেট অফ ডেফিসিটের চাইতে বেশি থাকে। আজকের একটা বাজেটের উল্লেখযোগ্য দিক হচ্ছে যুবকদের জন্য অবশ্যই
যেটা হচ্ছে ইন্টার্নশিপের বিষয়টা নিয়ে আসলেন এই প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেগুলো বিদেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এবার সেটা ভারতে তিনি করতে চাইছেন। দেশের 500টি সংস্থাকে ইতিমধ্যেই বাছাই করা হয়েছে। এই যে ইন্টার্নশিপ, ধরুন যারা এমবিএ করছে বা যারা বিভিন্ন আইটি কোম্পানিতে আগামী দিনে আসবে, তারা এই যে 5,000 টাকা করে ইন্টার্নশিপ পাবে, সেই জায়গাতে জব ক্রিয়েটের প্রশ্নে কতটা সাহায্য করবে? না এটা হচ্ছে যে এই যে ইন্টার্নশিপ করলে একটা ছাত্রছাত্রীরা পড়াশোনার পরে কি করব, কোথায় চাকরি পাবো, একটা হীনমন্যতায় ভোগে অনেক ছাত্রছাত্রী। সেই জায়গায় যদি একটা ইন্টার্নশিপে ঢুকে 5,000 টাকা পাওয়া যায়, তাহলে লড়াইটা করতে মনে হয় অনেক গ্রামীণ ছাত্রছাত্রীদের অনেক বেশি সুবিধা হবে। সেই জায়গাতে এই দিশাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনার কথার জবাবটা দিয়ে তারপরে আমি একটু অ্যাডিশনালি কথা বলবো ইন্টার্নশিপ। হ্যাঁ, অবশ্যই যদি ইন্টার্নশিপ করার জন্য কোনো ধরনের অনুদান থাকে, সেটা কারণ ইন্টার্নশিপটা করতে গেলে কি হচ্ছে, অনেক ছাত্রছাত্রীদের তার নিজের জায়গা থেকে সরে গিয়ে ইন্টার্নশিপটা করছে, মানে হোম বেসডের জায়গা থেকে তাকে মুভ আউট করে গিয়ে ইন্টার্নশিপটা করতে হচ্ছে। স্বাভাবিকভাবে সেটাতে খরচ, এবং সেই খরচের ভয়ে অনেকেই এগিয়ে যেতে চাইতো না। তো এই জায়গা থেকে এটা ভীষণভাবে মানে সাহায্য করবে নতুন নতুন ছেলে মেয়েদের, যারা এই সমস্যার জন্য এগিয়ে যেতে পারতো না, তাদের জন্য ভীষণভাবে কাম্য। কিন্তু ইন্টার্নশিপের জায়গাটাকে শুধু মানে আপনি যেহেতু এমবিএ এবং মানে আইটি সেক্টরের কথা বললেন, আমি এইখানটাতে আমি অ্যাড করব পার্টিকুলারলি একটা মেজর ডেভেলপমেন্ট কিন্তু দেশে হয়েছে গত 2 বছরে। সেটা হচ্ছে গিয়ে সারা দেশের বেশিরভাগ রাজ্যগুলোই কিন্তু এখন এনইপি 2020 অ্যাডপ্ট করেছে, এবং সেই এনইপি মানে জাতীয় শিক্ষানীতি 2020 সেটা অ্যাডপ্ট করেছে। আমাদের রাজ্য আমরা অ্যাডপ্ট করেছি। আমাদের ইউনিভার্সিটির মাধ্যমে সারা রাজ্যের ডিগ্রি কলেজে, গ্র্যাজুয়েশন লেভেলে, জেনারেল ডিগ্রি কলেজে কিন্তু আমরা জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছি, এবং তার মাধ্যমে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে internship is a mandatory component of NEP 2020 undergraduate program. Undergraduate প্রোগ্রামের জন্য কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা র্যাডিক্যাল শিফট 3 বছরের ডিগ্রি থেকে 4 বছরের ডিগ্রির দিকে শিফট হচ্ছে। অনেক রকমের অপশন থাকছে, সেটা NEP 2020 একটা আলাদা বিষয় একেবারেই। কিন্তু যেটা হচ্ছে এখন ইভেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এটা ম্যান্ডেট করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যে গ্র্যাজুয়েশনের ভেতরে, যে গ্র্যাজুয়েশন তখনই কমপ্লিট হচ্ছে যখন তার একটা ইন্টার্নশিপের 4 ক্রেডিট সে আর্ন করছে। অর্থাৎ ইন্টার্নশিপ রিলেটেড যে কোনো ইনিশিয়েটিভ বাজেটে আমি অধ্যাপক হিসেবে বা শিক্ষক হিসেবে সেটা হচ্ছে গিয়ে মানে খুশির জায়গা থেকে আমি সমর্থন জানাবো। এই বিষয়তে জব ক্রিয়েট নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে দেখুন অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, সেটা রাজনীতিকরণের জায়গা, সেই জায়গাটা আমি যদি না ঢুকে, এই যে বিদেশি বিনিয়োগে 5% কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। দেখুন 5% কর্পোরেট ট্যাক্স যে কমানো হয়েছে, তাতে আমার নিজস্ব পার্সোনালি কোনো আপত্তি নেই। তার কারণ হচ্ছে আমাকে যদি চায়নার সঙ্গে টার্গেট করতে হয়, তাহলে যে কোম্পানিগুলো চায়নাতে গেছে তাদের আমাকে টানতে হবে, সেটা নয়ডাতে হোক, সেটা কলকাতাতে হোক, সেটা ব্যাঙ্গালোরে হোক, সেটা গুড়গাঁওতে হোক। সেই জায়গাতে 5% ট্যাক্সটা কমিয়েছে। এবং আপনার কি মনে হয় যে এই যে স্কিল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এই যে ট্রেনিংগুলো বিভিন্ন জায়গাতে শহর বা মফস্বল টাউনগুলিতে হয়েছে, সেগুলো যদি সঠিকভাবে যদি ট্রেনিংটা না হয়, তাহলে এই যে বড় বড় যে শিল্পপতিরা সংস্থাগুলো আগামী দিনে আসার একটা, যেমন হার্লে ডেভিলসন কে আনার খুব চেষ্টা করা হচ্ছে নয়ডাতে, গুগলকে আনার চেষ্টা করা হচ্ছে, স্যামসাংকে আনার চেষ্টা করা হচ্ছে, অ্যাপেলকে আনার চেষ্টা করা হচ্ছে, আমাদের মফস্বলের ছেলেরা বা পিছিয়ে পড়া রাজ্যের ছেলেরা কতটা বেশি এর থেকে সুযোগ তুলতে পারবে? এইখানেই কথাটা হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে ইন্টার্নশিপের জায়গা থেকে আমি আবার যাচ্ছি। ইন্টার্নশিপটা হচ্ছে গিয়ে একটা ছেলে মেয়ে, সে পড়ার ভেতরেই সে কাজের জগৎটা কিরকম সেটার সম্পর্কে তার একটা লার্নিং হচ্ছে। ইন্টার্নশিপ কিন্তু ইজ আ লার্নিং। ওকে, এই যে লার্নিং এর মাধ্যমে সে কিন্তু শুধুমাত্র তৈরি হচ্ছে এই নয় যে সে চাকরি জগতে ঢুকলে কি করবে, সে যে চাকরি করবে সেটার বাধ্যবাধকতাও থাকছে না। সে কাজটা যাতে শিখে নিতে পারে, কাজটা কি করে করতে হয়, কি করে রোজগার করতে হয়, সেই জায়গাটা যাতে বুঝতে পারে, সেটা কিন্তু ইন্টার্নশিপের মূল লক্ষ্য। কিন্তু হ্যাঁ, এবার
যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে কি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক সময় বলা যায় যে পার্টিকুলারলি অনেকের আমি নাম করতে চাইছি না, কিন্তু এরকম অনেক রিপোর্টেই দেখা যায় যে আমাদের অনেক ছেলেমেয়েরাই দে আর নট এমপ্লয়েবল। ওকে, কেন এমপ্লয়েবল না? কারণ তাদের কোনো দোষ নেই, কিন্তু লার্নিং প্রসেসের ভেতরে কোথাও না কোথাও ঘাটতি রয়ে গেছে। গলত আছে, ঘাটতি রয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, তারা কিন্তু ওই যে এমপ্লয়মেন্ট মার্কেটে কম্পিটিশনে তারা আসতে পারছে না, পিছিয়ে যাচ্ছে সেখান থেকে, এবং তার ফলশ্রুতি অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক রকমের সোশ্যাল কনসিকুয়েন্সেসও তার চলে আসছে, মানে রিয়েলিটি। এখন ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে স্কিমগুলো থাকছে, যে পলিসিগুলোর সাজেশন থাকছে, সেইগুলোকে আমরা ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে কতটা নিয়ে যেতে পারছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ওই জায়গাটাই। ইভেন সেটা আপনি মানে ডিজিটাল ইন্ডিয়া বলুন, স্কিল ইন্ডিয়া বলুন, ট্রেনিং বলুন, কৌশল বিকাশ যোজনা, যেটাকেই আপনি যেভাবেই দেখুন, সেটা হচ্ছে কি এইরকম যাতে না হয় যে আমি ছেলে মেয়েদের একটা স্কিল করলাম, করে তাদের প্লেসমেন্টেও পাঠালাম, 3 মাস পরে তারা যেখানে গেছে সেইখান থেকে তারা ডিসহার্টেন্ড হয়ে, আমি ফ্রাস্ট্রেটেড শব্দটা ইউজ করছি না, ডিসহার্টেন্ড হয়ে তারা এই প্রসঙ্গে একটা করব। আমি 1 বছর আগে এটি সর্বভারতীয় দৈনিকের একটি প্রতিবেদনে কাজ করতে গিয়ে আমি দেখেছিলাম যে, আমি এটা আমার রাজ্যের কথা বলি বেঙ্গলে, যে রাজ্য সরকারের সেখানকার যে রাজ্য সরকার তার যে আইটিআই কলেজগুলো রয়েছে, সেই আইটিআই কলেজের যে পরিকাঠামো অত্যন্ত দুর্বল। মানে আপনি যদি ভারতের শিল্প ব্যবস্থায় যে উন্নততর কোম্পানিগুলি রয়েছে, নাম করছি না কারণ, সেই কোম্পানিগুলোর মানেতে এই জায়গায় পড়াশোনা করে চাকরি পাওয়া সম্ভব নয়। পাশাপাশি আমি যখন গুজরাটে গিয়েছিলাম, মহারাষ্ট্রে গিয়েছিলাম, সেইখানে শহরমুখী যে আইটিআই কলেজগুলো আছে সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার ওয়েল অ্যান্ড গুড। এই যে আইটিআই, জওহরলাল নেহরু একটা সময় এই আইটিআই গুলো স্থাপন করেছিলেন, তখন শিল্পমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার মস্তিষ্ক প্রসূত এইগুলো। তারপর যে ভারতের শিক্ষা ব্যবস্থায় যে আইটিআই কলেজগুলো সেইভাবে মান উন্নয়ন হয়নি, আইআইটি গুলো করতে পারলেও আইটিআই কলেজগুলো সেইভাবে করেনি। এই যে একটা ঘাটতি, মানে আমরা কি বলে ছোট সংস্থায় যে ইঞ্জিনিয়ার তৈরি করার যে আমাদের ঘাটতি, এই ঘাটতিটা ভারতের শিল্প ব্যবস্থায় কতটা প্রভাব পড়ছে? আমাদের সলিউশন কিন্তু এমপ্লয়মেন্টের দিক থেকেও বলা হয় যে এমপ্লয়মেন্ট ক্যান বি জেনারেটেড ইন মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এমএসএমই। ওকে, এবার এমএসএমই তে কিন্তু খুব মানে বড় স্তরের টেকনিক্যাল লোক দরকার, কিন্তু খুব বেশি সংখ্যক না, কিন্তু 5-6 জন হলেই হয়, মাঝারি সংখ্যক টেকনিক্যাল জ্ঞানওয়ালা লোকেদের দরকার। এবার এইখানেই আমার কথাটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি অনেকগুলো শহর বা অনেকগুলো রাজ্যের, সেটা হচ্ছে কি আপনি যে, আমি জানি না আপনি সেটা কি, কিন্তু আমার ধারণা সেটা হচ্ছে কি বিভিন্ন সরকারি যে সংস্থাগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর বিভিন্ন রাজ্যেই, সব রাজ্যেই কম বেশি তো আছেই, সেখানে কিন্তু কর্মী স্বল্পতার একটা ফ্যাক্টর হয়ে গেছে, কারণ সরকারি এমপ্লয়মেন্টের সংখ্যাটা দিনকে দিন কমছে। এবার এই কমাটার সঙ্গে সঙ্গে কিন্তু সরকারি সেক্টরের প্রোডাক্টিভিটির জায়গা থেকেও কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, সেটা টেকনিক্যাল জায়গাতে আরো বেশি প্রামাণ্য হয়তো হয়ে উঠছে। তবে হ্যাঁ, জায়গা ভিত্তিক তো ভ্যারি করছেই, কারণ বিজনেস এনভায়রনমেন্টটা কি তার উপর অনেক কিছু নির্ভর করছে। আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কোথায় আছে সেই অনুযায়ীও কিন্তু, যেই কারণে আমি উত্তর পূর্বাঞ্চলের কথাটা, আমি যেই রেফারেন্সটা, যখন আপনি হায়ার এডুকেশনের কথা বললেন তখনও আমি কিন্তু ওই কথাটাই আনলাম, যে আমি ছেলেমেয়েদের পড়ালাম, তারপরটা কি চাকরি, আমি চাকরি শব্দটা ব্যবহার করছি না, তাদের কোথাও একটা তারা তো মানে পড়াশোনা শেষ করে দে হ্যাভ টু মুভ টু দ্য বিগার ওয়ার্ল্ড, ঠিক আছে? তাদের পড়াশোনা শেখানোর উদ্দেশ্যটাই তো হচ্ছে কি তারা যাতে নিজেরা করে খেতে পারে। অবশ্যই। এবার কোথায়, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এই ক্ষেত্রে একটা কথা, খুব ইন্টারেস্টিং কথা, আমার খুব ভালো বন্ধু, দাদা, সে খড়গপুর আইআইটি পাস আউট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। সে এই মুহূর্তে
চাকরি করতো রেলে, সুরেশ ভবন দিল্লিতে, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে সে এখন নিজে হচ্ছে কৃষিকাজের উপর নির্ভর করছে এবং তার আজকের দিনে মানে 200 কোটি টাকা টার্ন ওভার আধুনিক কৃষিটাকে। আজকেও দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধুনিক কৃষিকে কিভাবে ধরতে হবে সেটা তিনি বললেন। কিন্তু এই যে আধুনিক কৃষিকে ধরতে গেলে দেখুন, আমার মানে এটা আমার নিজের চোখে দেখা, তাই আপনাকে আমি শেয়ার করতে পারছি। হিমাচল প্রদেশ আমার একজন বন্ধু, সে আমেরিকা থেকে চাকরি ছেড়ে দিয়ে এসে আপনার হচ্ছে যে সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটা হিমাচলে উৎপাদন করে সেটাকে এক্সপোর্ট করছে। এটা আমার নিজের চোখে দেখা। তো সেই জায়গা থেকে দেখুন, এরা আইআইটি পাস আউট, এরা অনেক কিছু জানে, অনেক কিছু তাদের কাছে জানা সম্ভব। কিন্তু যে ধরুন ত্রিপুরার ছোট কৃষক, পশ্চিমবঙ্গের বাঁকুড়া প্রত্যন্ত অঞ্চলের কৃষক, তারা এই যে আধুনিক কৃষিজ ব্যবস্থাটাকে যে আঁকড়ে ধরবে বা প্রতিযোগিতার মধ্যে তাদেরকে নিজেদের মান উন্নয়ন করবে, এইটা পসিবল কিভাবে? এটা মানে আমি চাইলেই হয়ে যাবে তা কিন্তু কখনোই সম্ভব না। আমাদেরও বাস্তবমুখী হতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে দেখুন, যে আইআইটির একজন পাস আউট, সে টেকনোলজিটাকে যত কুইক অ্যাডপ্ট করতে পারবে, তার বিজনেস সেন্সটা যত কুইক মানে প্রখর হবে, সেটা কি আমরা এক্সপেক্ট করব সবার একই রকম হবে? সেটা সম্ভব না। কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে যে পরিশ্রমটা করছে ছোট কৃষক, ক্ষুদ্র কৃষক, সে তার মিনিমাম লেভেল অফ স্ট্যান্ডার্ডটা সে বজায় রাখতে পারছে কিনা, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি জরুরি হয়ে ওঠে বিভিন্ন মানে পরিস্থিতিতে। কারণ কি হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের সার্ভাইভেলটাই ক্রাইসিস হয়ে উঠছে। আপনি দেখুন যে আমাদের দেশের একটা কৃষিক্ষেত্রের একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে কৃষকদের আত্মহত্যা। কোন কৃষকদের আত্মহত্যা? মহারাষ্ট্র অবশ্যই প্রথম। না, তারা কি ধরনের কৃষক? তারা কিন্তু কমার্শিয়াল ফার্মার, তারা কমার্শিয়াল প্রোডাক্টস নিয়ে থাকে। মানে কি, তারা ক্যাশ ক্রপের সঙ্গে তারা রিলেটেড, অর্থাৎ তাদের একটা মার্কেটের সঙ্গে কিন্তু তাদের একটা আনসার্টেনিটির সঙ্গে তাদের সিচুয়েশন ডেভেলপ করে যায়, যেটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয় হুগলি জেলা, কারণ সেখানে আলুর রেট হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আত্মহত্যার রেট আমার মনে হয় অনেক 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 কম। যেটুকু হয় সেটুকু বর্ধমান টু, আমি বলছি সেটা ওই সেই কমার্শিয়াল জন্যই। কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে আমার মনে হয় না পশ্চিমবঙ্গ মানে কোনো তথ্য দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ অন্য অনেক রাজ্যের সঙ্গে মানে তুলনায় আসে না, মানে একেবারেই আসে না আর কি। তো সেইখানেই যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, এবং এই যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সেইখানে কি হচ্ছে, এই ক্যাশ ক্রপগুলোর ক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার ইকোনমিক্সে কি দেখা যায়, সেইটার প্রাইসিংটা কন্ট্রোল করে কিন্তু কৃষকরা না। অর্থাৎ এই মার্কেটটা কিন্তু একেবারেই মানে অনেকগুলো ফ্যাক্টর এর ভেতর চলে আসে, এবং সেটা কোনো একটি বাজেট বা কোনো একটা পলিসির মাধ্যমে সেটাকে আমার মনে হয় না সেটা ইনস্ট্যান্টলি সেটাকে সলিউশন করা। কারণ এই প্রসেসটা একটা ইভলভিং প্রসেস। এই ইভলভিং প্রসেসের ভেতর দিয়ে ধরুন মানে এই যে বাজেটের ক্ষেত্রেই যেটা হয়, মানে বাজেটে আমরা আজকে এত ভালো ভালো মানে পয়েন্ট, অনেক বেশ কয়েকটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, কিন্তু তারপরেও দেখুন বাজেট চলাকালীন কি হয়েছিল দেখেছেন কি আজকে? ভীষণভাবে শেয়ার মার্কেট কিন্তু ডিপ করেছিল, এবং ডিপ করাতে কিন্তু বহু লোকের বহু টাকা মুহূর্তের ভেতর মিস হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আবার জাম্প করলো, রিভাইভ করেছে। কিন্তু ঘটনাটা ওইখানেই না। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই যে মার্কেটের যে ফ্যাক্টরগুলো আর কি, এই মার্কেটের কন্ট্রোলটা কিছু এমন জায়গায় বাধা থাকে যার দৌলতে অনেক পলিসি তার মানে সুন্দর আইডিয়া থাকা সত্ত্বেও তারা তাদের মানে কাম্য লক্ষ্যে পৌঁছতে পারে না আর কি। তো সেইগুলো মনে হয় মানে মানে শুধু ইকোনমিক্স না, ইকোনমিক্সের সঙ্গে দেখুন আরো এক্স ফ্যাক্টরস, রাজনীতির সঙ্গে যেমন সাংবাদিকদের মানে একটা মানে জল ছাড়া যেমন মাছ পাচ্ছে না, তেমনি আমার মনে আছে প্রণব মুখোপাধ্যায় একটি জায়গাতে আমায় বলেছিলেন যে সাংবাদিকরা যেমন রাজনীতিবিদদের ছাড়া বাঁচবে না, রাজনীতিবিদরাও সাংবাদিকদের ছাড়া বাঁচবে না। অন্যদিকে আপনার ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য যে ইকোনমিক্সের ভিতরেও অন্য একটা ছায়া অবশ্যই থাকবে। একদম, কারণ মনে রাখতে হবে এই সাবজেক্ট আমাদের যে ইকোনমিক্স আমরা আজকে বলছি, এটা শুরুর দিকে কি নাম ছিল? পলিটিক্যাল ইকোনমি। কিন্তু
ওকে, তো সেইখান থেকেই কিন্তু আসছে না, মানে দুটোকে মেলবন্ধনের জায়গা থেকেই আসছে কিন্তু, এবং একটা কিন্তু আরেকটার সঙ্গে ভীষণ ভীষণ ভাবে জড়িত, অবশ্যই। ভীষণ ভীষণ ভাবেই জড়িত। দেখুন, পলিসি তো তারা করবে, একদম পলিসি তো তারা করবে, একদম। ইকোনমিক্স সে কতটা বোঝে না বোঝে তার তো দেখার দরকার নেই, তার তো দেখার দরকার আছে কিভাবে সাম্রাজ্য থাকবে। এবার ঘটনাটা হচ্ছে গিয়ে, তারপরেও যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে মার্কেট এমন একটা ফোর্স, হ্যাঁ, সেটার ভেতরে আমি আবার সেই অ্যাডাম স্মিথের কথা থেকে, সেখানে ইনভিজিবল হ্যান্ড একটা থাকে, হ্যাঁ, ইনভিজিবল হ্যান্ড অবশ্যই থাকে, যেটা হয়তো মানে অনেক ক্ষেত্রেই সেটা মানে মার্কেটকে কন্ট্রোলও করছে। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, জিএসটি সরলীকরণের কথা নির্মলা সীতারামন বলেছে, জিএসটি সরলীকরণের কথা কত শতাংশ করতে পারে আজকের দিনে দাঁড়িয়ে? কারণ আমি সত্যি কথা ওই প্যারাগ্রাফটা পড়িনি খুব একটা মন দিয়ে, না, আমিও পড়িনি, মানে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু মানে সরলীকরণ তো শুধুমাত্র রেট দিয়ে না, সরলীকরণ প্রসেসের মাধ্যমেও করা যায়। হ্যাঁ, অর্থাৎ কোন দিকে এ করছেন, তবে হ্যাঁ, রেট তো নিশ্চয়ই কিছু একটা রেশনালাইজেশন অফ রেটস নিয়ে তো অনেকদিন ধরেই কথা হচ্ছে, এবং জিএসটি ফোরামেও এই নিয়ে কথা হয়েছে, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রেই রেশনালাইজেশনের কথা আসছে। তো স্বাভাবিকভাবে এইগুলো কিন্তু ভীষণ ডাইনামিক প্রসেস, এবং সেটা যে শুধুমাত্র বাজেটের মাধ্যমেই করতে হবে তা না, সারা বছরের মাধ্যমেই এই ডাইনামিজম এগুলোকে করে নেবেন, এবং আমার মনে হয় এটা মানে এই প্রসেসটাও ভীষণভাবেই থাকবে, মানে ইকোনমির পার্ট হিসেবেই একেবারেই। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বাজেট নিয়ে। বাজেট সবেমাত্র পেশ হয়েছে সংসদে, তবে সমস্ত খুঁটিনাটি বলাটা এই মুহূর্তে একেবারেই সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে নর্থ ইস্টের জন্য বিশেষ কিছু সংস্থান কিন্তু রেখেছেন নরেন্দ্র মোদী। এখন এই 7 সিস্টারের যারা এই বিষয়টা নিয়ে পরিকল্পনা করছেন, তারা আগামী দিনে সাধারণ মানুষের কাছে এই সুবিধাটা কতটা পৌঁছে দিতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। এখনকার মতো বাজেট নিয়ে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আবারও বাজেট নিয়ে নতুন নতুন কোনো আইডিয়া নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। নমস্কার, শুভরাত্রি।